সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐকমত্য। সিরিয়া কি ঠিক পথে হাঁটছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বিশ্ববাসীর চোখ এখন সিরিয়ার দিকে। কখন কি হচ্ছে, কি পরিবর্তন আসছে, কোন কোন দেশ আবার নতুন করে জড়িয়ে যাচ্ছে তাদের স্ব স্বার্থের জন্য, তাই যেন দেখার অপেক্ষায়। কেউ কেউ বলছেন সিরিয়াকে খুবলে খাওয়ার জন্য এখন অনেকেই চেষ্টা করবে। এক ইসরায়েল তো একটা স্বার্থের জন্যই আছে, তা হচ্ছে শুধু দখল আর দখল। পুরো অঞ্চলই তারা দখল করে নিতে চায়। আবার অন্যান্য রাষ্ট্রসমূহ তারাও নানা সুবিধা বাগিয়ে নিতে এখন ক্ষমতাসীন নতুন সরকারের সাথে যুক্ত হতে চাইছে। এত সব বিষয় সিরিয়ার বিপ্লবের স্টেক হোল্ডাররা বুঝতে পারছে কিনা তা এখন প্রশ্ন। তবে আশা জাগানিয়া সংবাদ হচ্ছে সকল বিভেদ ও ছোটখাটো মতানৈক্য ভুলে সিরিয়ার সার্বভৌমত্বের স্বার্থে সকল বিদ্রোহী গোষ্ঠীগুলো নাকি ঐকমত্যে আসছে। সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন। নতুন সিরিয়ান প্রশাসনের ঘোষণায় জানানো হয়েছে এই চুক্তি অনুযায়ী সব বিদ্রোহী গোষ্ঠী বিলুপ্ত হবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হবে। এক বিবৃতিতে জানানো হয়, আল শারা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতাদের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এই চুক্তির আওতায় নেই। গত ৮ ডিসেম্বর সিরিয়ার বিরোধী যোদ্ধারা দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এর ফলে প্রায় ১৩ বছর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এই ঐতিহাসিক পরিবর্তনের ফলে সিরিয়ার নতুন শাসকেরা একটি ৩ মাসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এই চুক্তিকে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার জানান, ১৩ বছরের গৃহযুদ্ধের সময় ভিন্ন ভিন্ন অঞ্চলে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রিত হওয়া ছিল বড় এক চ্যালেঞ্জ। নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্রোহী নেতা মুরহাফ আবু কাসরা। আহমেদ আল শারা বলেছেন, দেশে সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে। তিনি আরও জানান, তার সরকারের লক্ষ্য প্রতিশোধ না নেওয়া এবং কোনো ধর্মীয় সংখ্যালঘুকে দমন না করা। তার মূল লক্ষ্য দেশের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করা। কাতার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে কাতারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দামেস্ক সফর করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার কারণ এখন আর নেই। সাবেক শাসকের অপরাধের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যা আর প্রাসঙ্গিক নয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই চুক্তি এবং নতুন নেতৃত্ব সিরিয়ার ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর থেকে ২৫,০০০-এর বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরে এসেছে। মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারক্লিকায়া কথা জানিয়েছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় ৩০ লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়। এই শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আলী ইয়ারলিকায়া বলেন, গত ১৫ দিনে সিরিয়ায় ফিরে যাওয়া মানুষের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে। আঙ্কারা সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে। ইয়ারলিকায়া বলেন, তুরস্কের দূতাবাস এবং দামেস্ক ও আলেপ্পোর কনসুলেটে একটি মাইগ্রেশন অফিস স্থাপন করা হবে, যাতে সিরিয়ান শরণার্থীদের ফেরত যাওয়ার রেকর্ড রাখা যায়। আঙ্কারা সমর্থিত বাহিনী আসাদের পতন ঘটানোর প্রায় ১ সপ্তাহ পর তুরস্ক দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে। ১২ বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধে শুরু হলে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির কার্যত শাসক আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। ২ সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনে আঞ্চলিক নেতারা সক্রিয় হয়েছেন। তার অংশ হিসেবে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। সাফাদি বলেন, সিরিয়ার পুনর্গঠনের প্রক্রিয়ায় আমরা আমাদের ভাইদের পাশে আছি। আমরা এমন একটি নিরাপদ ও স্থিতিশীল সিরিয়া চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া থাকবে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আল খোলাইফিও দামেস্কে পৌঁছেছেন। সম্প্রতি কাতার সিরিয়ায় ১৩ বছর পর তাদের দূতাবাস চালু করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, আল খুলাইফি সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং আল শারারা রোববার সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতার ওপর জোর দেন। তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির ওপর থেকে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি জানান, জর্ডান ও সিরিয়ার ৩৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা চাই আমাদের সীমান্ত সন্ত্রাসী সংগঠন, মাদক এবং অস্ত্র চোরাচালান থেকে মুক্ত থাকুক। জর্ডান দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ক্যাপটাগন নামে এক ধরনের মাদকের চাহিদা উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক। সিরিয়ার ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে সাফাদি বলেন, এটি সিরিয়ার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। ইসরায়েলের উচিত ১৯৭৪ সালের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিরিয়ার অঞ্চল থেকে সরে যাওয়া। সিরিয়ার বর্তমান প্রশাসনের কূটনৈতিক স্বীকৃতির প্রচেষ্টা প্রসঙ্গে আল জাজিরা সাংবাদিক হাশেম আহলেবারা বলেন, আল শারারা জর্ডানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান। সীমান্ত অঞ্চলে বহুগোত্রীয় সম্পর্ক রয়েছে, যা এই উদ্যোগকে সহজতর করতে পারে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমন বেড়েছে। সম্প্রতি মার্কিন, ইউরোপীয় এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা আল শারারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ইরান সোমবার জানিয়েছে, তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়াকে সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হতে দেওয়া উচিত নয়। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণ, কোনো বিদেশি হস্তক্ষেপ নয়। সিরিয়ার ভবিষ্যৎ গঠনে এই আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতা আহমেদ আল শারাহ, যিনি জোলানি নামে পরিচিত, সিরিয়ার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। মাত্র এক সপ্তাহ আগে তার নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। জোলানি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট এবং সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাগুলো প্রস্তুত। আমরা এমন পরিকল্পনা তৈরি করেছি যা বিগত সরকারের সময়কার ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবেলা করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, ইদলিব প্রদেশে আমরা যে উন্নয়ন সাধন করেছি, দামেস্কে সেই সব ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ইদলিবের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সিরিয়ার অন্যান্য প্রদেশেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম চালাব। সিরিয়ার এই বিদ্রোহী নেতা জানান, তার গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, আমরা ব্রিটেনের সঙ্গে আলোচনা করছি যাতে তারা দামেস্কে তাদের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে। আমাদের লক্ষ্য পশ্চিমা সমর্থন নিশ্চিত করা এবং সিরিয়ার পুনর্গঠনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা। ইরানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের ইরানি সমাজের প্রতি কোনো শত্রুতা নেই। আমরা রাশিয়াকেও আহ্বান জানিয়েছি, তারা যেন সিরিয়ার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাই না। আমাদের লক্ষ্য দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সিরিয়াকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়া। একসময়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম অর্থাৎ HTS এর প্রধান নেতা আহমেদ আল শারারার সঙ্গে বৈঠক করেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগেই ঘোষণা করেছেন, HTS এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। HTS এখনও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে মডার্ন ডিপ্লোমেসি। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সারার নেতৃত্বে যা 2 সপ্তাহেরও কম আগে বাশার আল আসাদের শাসনকে পতন করে। বিদ্রোহী জোটের প্রভাবশালী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতা পূর্বে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন, যিনি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মার্কিন কূটনীতিকরা সিরিয়ার জনগণের সাথে সরাসরি জড়িত থাকবেন। দেশের ভবিষ্যতের জন্য তাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পারে এ নিয়ে কাজ করবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক বারবারা লিফ, প্রেসিডেন্টের বন্দী বিষয়ক দূত রজার কাস্টেন্স এবং সিরিয়া সংশ্লিষ্ট সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টেইন। আসাদ সরকারের পতনের পর এটি প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের দামেস্ক সফর। সিরিয়ার স্থানীয় নিউজ আউটলেট আল ওয়াতান অনলাইন জানিয়েছে,
বৈঠকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রশমন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকা থেকে HTS এর সম্ভাব্য অপসারণের বিষয়ে আলোচনা হয়। HTS একসময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল, তবে এখন গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন HTS প্রধান আহমদ আল শারা। আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীর এই নেতা বলেছেন, আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা, সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে। সিরিয়ায় মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ইদলিবে প্রায় 8 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে। যতদূর জানি সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীর সংখ্যা 60% বেশি। সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই, কারণ এগুলো আইনি ব্যাপার। আহমদ আল শারা জানিয়েছেন, তার দেশ 1 দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত। বর্তমান সময়ের এই দেশটি এখন আর তার প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।